তুমি কি কখনো নিজেকে বলেছ আমি পারব না? কিন্তু ভেবে দেখেছ কি হয়তো এই কথাটাই তোমার জীবনের সবচেয়ে বড় বাধা। যদি তুমি ভেতরে ভেতরে জানো তোমার মধ্যে আরও কিছু আছে, আর যদি তুমি নিজের শক্তিকে জাগিয়ে তুলতে চাও, তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছ। এমনই অনুপ্রেরণামূলক ভাবনা, জীবন বদলে দেওয়া কথা আর মানসিক শক্তির গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল জীবন আলো, আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিতে ভুলবে না, কারণ তোমার জীবনে আলো জ্বালানোর যাত্রা এখান থেকেই শুরু। আত্মসন্দেহের বিরুদ্ধে প্রথম লড়াই। আত্মসন্দেহ মানুষের ভেতরে খুব নিঃশব্দে জন্ম নেয়। একদিনে নয়, বহুদিনের অভিজ্ঞতা, কথা, ব্যর্থতা আর তুলনার ভেতর দিয়ে ধীরে ধীরে সে শক্ত হয়। ছোটবেলায় কেউ বলেছিল, তুমি এটা পারবে না, হয়তো মজা করে, হয়তো রাগে। সেই কথাটা তখন খুব গুরুত্ব পায়নি, কিন্তু মনের কোথাও একটা দাগ রেখে গেছে। পরে স্কুলে, পরীক্ষায়, কাজে বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে যখন একটু হোঁচট খেয়েছ, সেই পুরনো কথাটা আবার ফিরে এসেছে। তখন নিজের অজান্তেই মনে হয়েছে, হয়তো সত্যিই আমি পারি না। এই ভাবনাটাই আত্মসন্দেহের বীজ। প্রথম লড়াইটা তাই বাইরের জগতের সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। কারণ মনই সবচেয়ে আগে হাল ছেড়ে দেয়। আমরা অনেক সময় চেষ্টা করার আগেই নিজেদের অযোগ্য ঘোষণা করে দিই। অন্যরা কি বলবে, ব্যর্থ হলে কি হবে, লোকে হাসবে না তো, এই ভয়গুলো আমাদের হাত পা বেঁধে ফেলে। অথচ ভেবে দেখি না, আমরা যাদের সফল দেখি তারাও একদিন এই একই জায়গায় দাঁড়িয়েছিল। পার্থক্য একটাই, তারা নিজের মনের সেই নেগেটিভ আওয়াজটাকে চূড়ান্ত সিদ্ধান্ত হতে দেয়নি। আত্মসন্দেহের বিরুদ্ধে প্রথম লড়াই মানে নিজেকে বোঝানো যে আমি যা ভাবছি সেটাই শেষ সত্য নয়। মন সবসময় সত্য বলে না, মন অনেক সময় ভয়ের গল্প বানায়। এই লড়াইয়ে সবচেয়ে কঠিন কাজ হলো নিজের চিন্তাকে প্রশ্ন করা। যখন মনে হবে আমি পারবো না, তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে, কেন পারবো না? প্রমাণ কোথায়? অতীতে কি এমন কিছু নেই যা আমি পেরেছি? ছোট ছোট সাফল্যগুলো আমরা প্রায়ই ভুলে যাই, কিন্তু ব্যর্থতাগুলোকে বড় করে দেখি। এই অসম ভারসাম্যটাই আত্মসন্দেহকে শক্তিশালী করে। প্রথম লড়াইয়ে তাই দরকার নিজের চোখে নিজের মূল্যটা নতুন করে দেখা, অন্যের চোখে নয়। এই লড়াই সহজ নয়, কারণ আত্মসন্দেহ অনেক সময় নিরাপত্তার ছদ্মবেশ পড়ে আসে। সে বলে, চেষ্টা করো না, ব্যর্থ হলে কষ্ট পাবে, ঝুঁকি নিও না, নিরাপদ থাকো। শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু আসলে এই নিরাপত্তাই ধীরে ধীরে জীবনের পরিধি ছোট করে দেয়। দ্বিতীয় ভাগের লড়াই শুরু হয় তখনই যখন মানুষ বুঝতে পারে এই ভয় আমাকে বাঁচাচ্ছে না, আমাকে আটকে রাখছে। তখন সে সিদ্ধান্ত নেয়, সব ভয়ে জয় করব না, কিন্তু ভয়ের হাত ধরে চলবও না। আত্মসন্দেহের বিরুদ্ধে দাঁড়ানো মানে এই নয় যে আর কোনো ভয় থাকবে না, বরং ভয় থাকা সত্ত্বেও এক পা এগোনো। এই পর্যায়ে এসে মানুষ শেখে নিজেকে সময় দিতে, নিখুঁত হওয়ার চাপ থেকে বেরিয়ে আসতে। সে বুঝতে শেখে ভুল করা মানে অযোগ্য হওয়া নয়, ভুল করা মানে শেখা। প্রতিটি ছোট চেষ্টা এখানে গুরুত্বপূর্ণ। আজ হয়তো পুরো পথটা পেরোনো গেল না, কিন্তু এক কদম এগোনো গেল। এই উপলব্ধিটাই আত্মসন্দেহকে দুর্বল করে। ধীরে ধীরে নিজের সঙ্গে নিজের সম্পর্কটা বদলাতে শুরু করে। নিজেকে আর শত্রু মনে হয় না, মনে হয় একজন সঙ্গী যে চেষ্টা করছে। এই জায়গায় এসে মানুষ অন্যের অনুমোদনের জন্য বাছা কমিয়ে দেয়, নিজের বিবেকের কাছে সৎ থাকার চেষ্টা বাড়ায়। আত্মসন্দেহ পুরোপুরি একদিনে চলে যায় না, কিন্তু সে আর নিয়ন্ত্রণে থাকে না। মানুষ তখন জানে, মন যদি আবার বলে তুমি পারবে না, সে শান্তভাবে উত্তর দিতে পারে, হয়তো এখন পারছি না, কিন্তু আমি চেষ্টা করব। আর এই উত্তরটাই আসলে আত্মসন্দেহের বিরুদ্ধে সবচেয়ে বড় জয়। ভয়ের দেয়াল ভাঙা মানুষের জীবনে খুব স্বাভাবিক একটি অনুভূতি, কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন এই ভয় ধীরে ধীরে একটি দেয়ালের মতো দাঁড়িয়ে যায়, যার ওপারে আমরা আর যেতে সাহস পাই না। প্রথমে ভয় আসে ছোট আকারে। নতুন কিছু শুরু করার আগে মনে হয়, যদি ব্যর্থ হই, কেউ কি ভাববে, আমি কি সত্যিই এর যোগ্য? এই প্রশ্নগুলো আসলে আমাদের রক্ষা করার জন্য নয়, আমাদের আটকে রাখার জন্য কাজ করে। ধীরে ধীরে আমরা ভয়ের সঙ্গে আপস করে নিতে শিখি। যেটা করতে চেয়েছিলাম সেটাকে পরে করব তালিকায় ফেলে দিই। নিজের স্বপ্নকে বলি, এখন নয়, পরিস্থিতি ভালো হলে। এইভাবেই ভয় শক্ত হতে হতে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে,
যার ভেতরে আমরা নিরাপদ মনে করি, কিন্তু সেই নিরাপত্তার ভেতরেই আমাদের সম্ভাবনাগুলো আটকে যায়। ভয়ের দেয়াল ভাঙার সিদ্ধান্তের প্রথম ধাপ হল এই সত্যটা মেনে নেওয়া, আমি ভয় পাচ্ছি। অনেকেই এই জায়গাতেই আটকে যায়, কারণ তারা ভাবে ভয় পাওয়া মানেই দুর্বলতা। কিন্তু ভয় অস্বীকার করলে সে কমে না, বরং আরও গভীরে যায়। ভয়কে স্বীকার করা মানে তাকে শক্তি দেওয়া নয়, বরং তাকে আলোতে নিয়ে আসা। আলোতে এলে ভয়ের আকারটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। তখন বোঝা যায় ভয় যতটা বড় মনে হচ্ছিল আসলে ততটা নয়। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্তটা এখানেই, আমি ভয়ের কারণে থেমে থাকব না। এই সিদ্ধান্তই দেয়ালে প্রথম ফাটল ধরায়। দ্বিতীয় ভাগের লড়াইটা আরও বাস্তব, কারণ এখানে সিদ্ধান্তকে কাজে রূপ দিতে হয়। ভয়ের দেয়াল একদিনে ভাঙে না, ইট ইট করে ভাঙতে হয়। প্রতিটি ছোট কাজ যেটা আমরা ভয় পেয়েও করি, সেটাই দেয়ালের এক একটা ইট আলগা করে। প্রথম চেষ্টা হয়তো নিখুঁত হবে না, ভুল হবে, অস্বস্তি হবে, কিন্তু এই অস্বস্তিই প্রমাণ দেয় যে আমরা দেয়ালের বাইরে পা রেখেছি। ভয়ের সবচেয়ে বড় শক্তি হল আমাদের কল্পনা। আমরা যা ভূতেবাণী বলে ভাবি, বাস্তবে তার অনেকটাই হয় না, কিন্তু সেটা বোঝা যায় কেবল তখনই যখন আমরা সামনে এগোই। এই পর্যায়ে এসে মানুষ শিখে নেয় ফলের চেয়ে প্রক্রিয়াকে গুরুত্ব দিতে। আজ সফল হলাম কি হলাম না তার চেয়ে বড় কথা, আমি ভয়কে অতিক্রম করে চেষ্টা করেছি। এই চিন্তাটা ভয়ের শিকড়ে আঘাত করে। ধীরে ধীরে আত্মবিশ্বাস জন্ম নিতে শুরু করে, কারণ আত্মবিশ্বাস আসে প্রমাণ থেকে, নিজের কাছে নিজের প্রমাণ। একসময় ভিয়াটাকেই দেখে যায় যে দেয়ালটাকে একদিন অতিক্রম করা অসম্ভব মনে হচ্ছিল, সেটার অনেকটা অংশই ভেঙে পড়েছে। হয়তো পুরোপুরি ভাঙেনি, কিন্তু আর ভয় দেখাতে পারে না। তখন মানুষ বুঝতে পারে সিদ্ধান্তটা শুধু একদিনের ছিল না, প্রতিদিনের ছিল। প্রতিদিন নিজের ভয়কে বলে দেওয়া, তুমি আছো, কিন্তু তুমি আমাকে থামাতে পারবে না। এই উপলব্ধিটাই ভয়ের দেয়াল ভাঙার সিদ্ধান্তকে স্থায়ী শক্তিতে পরিণত করে, আর সেই শক্তি থেকেই জন্ম নেয় এক নতুন সাহসী জীবনপথ। নিজের শক্তিকে বিশ্বাস করা। নিজের শক্তিকে বিশ্বাস করা কোনো হঠাৎ পাওয়া অনুভূতি নয়, এটা ধীরে ধীরে গড়ে ওঠা এক ধরনের অভ্যাস। জীবনের পথে চলতে চলতে আমরা অনেক সময় নিজের ক্ষমতার উপর আস্থা হারিয়ে ফেলি, কারণ আমরা নিজেদেরকে বারবার অন্যদের সঙ্গে তুলনা করি। কেউ এগিয়ে গেলে মনে হয় আমি পিছিয়ে পড়ছি, কেউ দ্রুত সফল হলে মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে। এই তুলনায় আমাদের চোখে নিজের শক্তিকে ঝাপসা করে দেয়। অথচ প্রত্যেক মানুষের শক্তির ধরন আলাদা। কারো শক্তি প্রকাশ পায় দ্রুত সিদ্ধান্তে, কারো শক্তি ধৈর্যে, আবার কারো শক্তি নীরব লড়াইয়ে। কিন্তু আমরা যখন একটাই মানদণ্ডে সবাইকে মাপতে চাই, তখন নিজের জায়গাটা আর দেখা যায় না। নিজের শক্তিকে বিশ্বাস করার প্রথম ধাপ হল এই সত্যটা বোঝা, আমি যেমন ঠিক তেমন হয়েই আমার মূল্য আছে। এই বিশ্বাস বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। প্রথমে নিজের সঙ্গে নিজের কথোপকথনটা বদলাতে হয়। সারাদিন আমরা নিজেদের যা বলি সেটাই ধীরে ধীরে আমাদের সত্য হয়ে দাঁড়ায়। যদি প্রতিদিন নিজেকে বলি আমি দুর্বল, আমি পারি না, তাহলে মন সেটাকেই সত্য ধরে নেয়। কিন্তু যদি সচেতনভাবে নিজেকে বলা শুরু করি আমি চেষ্টা করছি, আমি শিখছি, তাহলে মনের ভেতরে একটা নতুন শক্তি তৈরি হয়। এই জায়গায় এসে মানুষ বুঝতে শেখে আত্মবিশ্বাস মানে অহংকার নয়। নিজের শক্তিকে বিশ্বাস করা মানে এই নয় যে আমি সবার চেয়ে ভালো, এর মানে হলো আমি আমার জায়গায় যথেষ্ট। এই উপলব্ধিটাই প্রথম ভাগের ভিত করে দেয়। দ্বিতীয় ভাগে এসে নিজের শক্তির বিশ্বাস বাস্তব অভিজ্ঞতায় রূপ নেয়। এখানে মানুষ আর শুধু ভাবনার স্তরে থাকে না, কাজের ভেতর দিয়ে নিজেকে চেনে। ছোট লক্ষ্য ঠিক করা, ছোট সাফল্যকে গুরুত্ব দেওয়া, এই প্রক্রিয়াই আত্মবিশ্বাসকে শক্ত করে। আমরা প্রায় বড় ফলের জন্য অপেক্ষা করি, ভাবি একদিন বড় কিছু হলেই আমি নিজেকে বিশ্বাস করব। কিন্তু আসলে উল্টোটা সত্য, আগে নিজেকে বিশ্বাস করতে হয়, তারপর বড় কিছু ঘটে। এই পর্যায়ে এসে মানুষ ব্যর্থতাকে নতুন চোখে দেখতে শেখে। ব্যর্থতা আর নিজের শক্তির বিপরীত কিছু নয়, অনেক সময় ব্যর্থতাই শক্তির প্রমাণ, কারণ সে দেখায় আমি চেষ্টা করেছি। যখন কেউ পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়, তখন সে নিজের ভেতরের শক্তিকে বাস্তবে অনুভব করে। এই অনুভব বই পড়ে বা কথা শুনে আসে না, আসে নিজের অভিজ্ঞতা থেকে। ধীরে ধীরে অন্যের মতামতের গুরুত্ব কমে যায়,
কে কি বলল, কে কি ভাবল, এসব আর জীবনের দিক নির্দেশ ঠিক করে না। মানুষ তখন নিজের অন্তরের কণ্ঠস্বরকে গুরুত্ব খায়। এই কণ্ঠস্বরই বলে দেয় কখন থামতে হবে আর কখন এগোতে হবে। একসময় ফিরে তাকিয়ে দেখা যায় যে মানুষটা একসময় নিজের ওপর সন্দেহ করত, সে আজ নিজের শক্তির ওপর ভর করে দাঁড়িয়ে আছে। হয়তো সে নিখুঁত নয়, হয়তো তার সব কিছু জানা নেই, কিন্তু তার একটা অটল বিশ্বাস আছে, যাই আসুক আমি সামলাতে পারব। আর এই বিশ্বাসটাই নিজের শক্তিকে বিশ্বাস করার চূড়ান্ত রূপ, যা মানুষকে শুধু সামনে এগোতে নয়, ভিতর থেকে শান্ত থাকতে। ব্যর্থতা থেকে সাহস নেওয়া। ব্যর্থতা শব্দটা শুনলেই অনেকের মনে একটা চাপ নেমে আসে, যেন ব্যর্থ হওয়া মানেই সব শেষ, যেন একবার পড়ে যাওয়া মানেই আর ওঠা যাবে না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো ফল মানে সাফল্য, খারাপ ফল মানে ব্যর্থতা। এই সরল হিসেবটাই আমাদের মনে ব্যর্থতাকে ভয়ঙ্কর করে তোলে। কিন্তু বাস্তব জীবনে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এক ধরনের বার্তা। সমস্যা হলো আমরা সেই বার্তাটা পড়ার আগেই নিজেকে দোষী সাব্যস্ত করি। ব্যর্থতা তখন আরেকটা ঘটনা থাকে না, সেটা আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়। আমরা বলতে শুরু করি, আমি ব্যর্থ, আমি অযোগ্য। এখানেই প্রথম লড়াই শুরু হয়। ব্যর্থতা থেকে সাহস নেওয়ার প্রথম ধাপ হলো ব্যর্থতাকে নিজের থেকে আলাদা করা। আমি ব্যর্থ হয়েছি এই বাক্যটা আর আমি ব্যর্থ এই দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রথমটা একটা অভিজ্ঞতা, দ্বিতীয়টা একটা রায়। অভিজ্ঞতা থেকে শেখা যায়, কিন্তু রায় মানুষকে স্থির করে দেয়। এই পর্যায়ে এসে মানুষকে নতুন করে ভাবতে হয়, আমি কেন পড়ে গেলাম, কোথায় ভুল হলো। এই প্রশ্নগুলো আত্মদয়ার সঙ্গে করলে ব্যর্থতা আর ভয়ের উৎস থাকে না, বরং শেখার দরজা হয়ে ওঠে। ধীরে ধীরে বোঝা যায় ব্যর্থতা আসলে আমাদের সীমা নয়, আমাদের প্রস্তুতির মানচিত্র। সে দেখিয়ে দেয় কোথায় শক্ত হতে হবে। এই উপলব্ধি সাহসের প্রথম রূপ, কারণ সাহস মানে শুধু সামনে এগোনো নয়, নিজের ভুলের দিকে চোখ রেখে দাঁড়ানো। দ্বিতীয় ভাগে এসে ব্যর্থতা আর শুধুই স্মৃতি হয়ে থাকে না, সে শক্তিতে রূপ নেয়। এখানে মানুষ শেখে ব্যর্থতার সঙ্গে বন্ধুত্ব করতে, কারণ যে ভয়টাকে আমরা এড়িয়ে চলি সেটাই আমাদের নিয়ন্ত্রণ করে। কিন্তু যে ভয়কে আমরা বুঝে নিই সেটা আর ভয় থাকে না। এই পর্যায়ে এসে মানুষ বুঝতে শেখে প্রতিটি চেষ্টা যদি সফল হতো তাহলে সাহসের দরকারই পড়ত না। সাহস জন্ম নেয় ঠিক তখনই যখন ঝুঁকি থাকে, অনিশ্চয়তা থাকে। ব্যর্থতা সেই অনিশ্চয়তার প্রমাণ। কিন্তু এখানেই লুকিয়ে আছে শক্তি। একবার ব্যর্থ হওয়ার পর মানুষ জানে সবচেয়ে খারাপটা ঘটেও গেছে, তবু আমি বেঁচে আছি। এই উপলব্ধি ভেতরে এক অদ্ভুত শক্তি তৈরি করে। তখন দ্বিতীয়বার চেষ্টা করার সাহস আসে, কারণ প্রথমবারের ভয়টা আর অজানা থাকে না। মানুষ ধীরে ধীরে ফলের ওপর নিজের মূল্য নির্ভর করানো ছেড়ে দেয়। সে বোঝে আমি কতটা চেষ্টা করেছি, কতটা সততা নিয়ে এগিয়েছি, সেটাই আসল। এই মানসিক পরিবর্তনই ব্যর্থতাকে সাহসে রূপ দেয়। একসময় ফিরে তাকিয়ে দেখা যায় জীবনের সবচেয়ে শক্তি সময়গুলোই ছিল সবচেয়ে গঠনমূলক। ব্যর্থতা তখন আর লজ্জার গল্প নয়, সাহসের ইতিহাস হয়ে দাঁড়ায়। আর সেই ইতিহাসই মানুষকে বলে, আমি পড়েছিলাম, আমি কেঁদেছিলাম, কিন্তু আমি থামিনি। এই না থামার সিদ্ধান্তটাই ব্যর্থতা থেকে সাহস নেওয়ার চূড়ান্ত অর্থ। আমি পারি, এই দুটি শব্দের মধ্যে লুকিয়ে আছে এক সম্পূর্ণ মানসিক বিপ্লব। মানুষ জীবনে বহু কিছু হারায়, পায়, শেখে, ভুলে যায়, কিন্তু সবচেয়ে বড় লড়াইটা হয় নিজের বিশ্বাসকে নিয়ে। দীর্ঘদিন ধরে যখন কেউ নিজের অক্ষমতা, সীমাবদ্ধতা আর ব্যর্থতার গল্প শুনে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মনের ভেতরে এক ধরনের নীরব পরাজয় জন্ম নেয়। সে আর স্বপ্ন দেখে না, কারণ স্বপ্ন দেখলেই ব্যথা পায়। সে চেষ্টা করতে ভয় পায়, কারণ চেষ্টা মানেই সম্ভাব্য ব্যর্থতা। এই অবস্থায় আমি পারি বলা শুধু একটি বাক্য নয়, এটি পুরনো মানসিক কাঠামো ভেঙে ফেলার ঘোষণা। এই মানসিকতার জন্ম হয় একদিনে নয়, জন্ম হয় বহু ক্ষুদ্র উপলব্ধির ভেতর দিয়ে। প্রথমে মানুষ বুঝতে শেখে তার সব সীমাবদ্ধতা চিরস্থায়ী নয়। অনেক কিছু সে পারেনি কারণ সে শেখেনি, সুযোগ পায়নি বা ভয় পেয়েছে। এই উপলব্ধি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দোষারোপের জায়গা থেকে শেখার জায়গায় আসা হয়। মানুষ তখন আর নিজেকে প্রশ্ন করে না আমি কেন এমন, বরং প্রশ্ন করে আমি কিভাবে ভালো হতে পারি। এই প্রশ্ন বদলই মানসিকতার বদলের শুরু।
নিজের ভেতরের কণ্ঠস্বর ধীরে ধীরে কঠোর বিচারক থেকে সহানুভূতিশীল পথপ্রদর্শকে পরিণত হয়। সে আর বলে না তুমি পারবে না, সে বলে চেষ্টা করো, আমি আছি। এই আশ্বাসই নতুন মানসিকতার বীজ। এই মানসিকতার শক্ত ভিত তৈরি হয় কাজের মধ্য দিয়ে। শুধু ভাবনায় আমি পারি বললে সেটা টিকে থাকে না, কিন্তু যখন সেই ভাবনাকে ছোট ছোট কাজের রূপ দেওয়া হয় তখন বিশ্বাস ধীরে ধীরে বাস্তব হয়। মানুষ এখানে নিখুঁত হবার চাপ ছেড়ে দেয়। সে বোঝে শুরুটা অগোছালো হতে পারে, ভুলে ভরা হতে পারে, তবু শুরু করাটাই সবচেয়ে বড় সাফল্য। প্রতিটি ছোট পদক্ষেপ, প্রতিটি ছোট অগ্রগতি মনের ভেতরে প্রমাণ জমা করতে থাকে, আমি পারছি। এই প্রমাণই আত্মবিশ্বাসের জ্বালানি। এই পর্যায়ে এসে ব্যর্থতার অর্থও বদলে যায়। ব্যর্থতা আর থামিয়ে দেওয়ার সংকেত নয়, বরং দিক বদলানোর ইঙ্গিত। মানুষ বুঝতে শেখে একবার না পারা মানে কখনোই না পারা নয়। সে তার অতীতের গল্পকে নতুন চোখে দেখে। যে ঘটনাগুলোকে সে নিজের দুর্বলতার প্রমাণ মনে করত, সেগুলোই এখন তার ধৈর্য আর টিকে থাকার ক্ষমতার উদাহরণ হয়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন মানসিকতাকে আরও দৃঢ় করে। মানুষ তখন বাইরের স্বীকৃতির উপর কম নির্ভরশীল হয়। কে প্রশংসা করল, কে করল না, এসব আর তার চলার গতি ঠিক করে না। সে নিজের ভেতরের সন্তুষ্টিকে গুরুত্ব দেয়, কারণ সে জানে আমি নিজের সঙ্গে সৎ ছিলাম। এই সততাই আমি পারি মানসিকতাকে শুধু শক্তিশালী নয়, শান্তও করে। সময়ের সঙ্গে সঙ্গে এই নতুন মানসিকতা জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। কাজ, সম্পর্ক, স্বপ্ন, সব জায়গায় মানুষ একই কথা প্রয়োগ করতে শেখে। সে আর চ্যালেঞ্জ এলে পিছিয়ে যায় না। সে থামে, শ্বাস নেয়, তারপর বলে দেখা যাক আমি কি করতে পারি। এই বাক্যের ভেতরে আত্মসম্মান আছে, বাস্তবতা আছে, অহংকার নেই। মানুষ এখানে তার সীমা স্বীকার করতেও শেখে, কারণ আমি পারি মানে এই নয় যে সব কিছু একাই করতে হবে। সাহায্য চাইতে পারাও এই মানসিকতার অংশ। সে জানে সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং নিজের লক্ষ্যের প্রতি দায়িত্বশীলতা। এই জায়গায় এসে জীবনের অনিশ্চয়তাগুলো আর আতঙ্ক তৈরি করে না, কারণ মানুষ বিশ্বাস করতে শেখে সব কিছুর ওপর আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমার প্রতিক্রিয়ার ওপর আছে। এই বিশ্বাস থেকেই আসে স্থিরতা। এক সময় ফিরে তাকিয়ে দেখা যায় যে মানুষটা একদিন নিজেকে ছোট ভাবত, সে আজও হয়তো সাধারণই, কিন্তু তার ভেতরের দৃষ্টিভঙ্গি অসাধারণ। সে জানে জীবন সহজ হবে না, কিন্তু সে নিজেকে প্রস্তুত করেছে। আমি পারি তখন আর শুধু নিজের জন্য বলা কথা নয়, সেটা তার কাজ, তার আচরণ, তার সিদ্ধান্তে প্রতিফলিত হয়। আর এই প্রতিফলনই প্রমাণ করে নতুন মানসিকতার জন্ম হয়েছে, যা তাকে শুধু এগিয়ে যেতে নয়, অর্থপূর্ণভাবে বাঁচতে শিখিয়েছে। আজ যদি এই কথাগুলো তোমার মনে একটুও দাগ কাটে, তাহলে মনে রেখো পরিবর্তন এরই মধ্যে শুরু হয়ে গেছে। তুমি হয়তো এখনো সব পারো না, কিন্তু তুমি আর নিজেকে থামিয়ে রাখছো না। এটাই সবচেয়ে বড় অগ্রগতি। জীবন একদিনে বদলে যায় না, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলালে জীবনের দিক বদলে যায়। আজ তুমি যদি নিজেকে বলো আমি পারি, তাহলে আগামীকাল তুমি এক ধাপ এগিয়ে থাকবে, এটাই সত্য। আর যদি এমন কথা, এমন শক্তি, এমন মানসিক আলো তুমি প্রতিদিন পেতে চাও, তাহলে এখনই আমার চ্যানেল জীবন আলো সাবস্ক্রাইব করো। নিজের ভেতরের অন্ধকার ভাঙতে, সাহস জাগাতে আর নতুনভাবে বাঁচতে জীবন আলো তোমার সঙ্গেই থাকবে।